হ্যালো মাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সহজ পাঠশালা। আমি কমল স্যার তোমাদেরকে অঙ্কের ক্লাসে স্বাগত জানাচ্ছি। এই চ্যানেলে ক্লাস 9 ও ক্লাস 10-এর অঙ্ক খুব সহজ করে শেখানো হয়। তোমরা আমার সঙ্গে থাকবে এবং নিয়মিত প্র্যাকটিস করতে থাকবে। অঙ্ক একদম জলের মতন সহজ হয়ে যাবে। তাহলে চলো আর দেরি না করে শুরু করি। আজকে আমরা শুরু করব ক্লাস 10-এর 12 নম্বর অধ্যায়, গোলক বা স্ফিয়ার। তাহলে আগে জেনে নিই স্ফিয়ার জিনিসটা কি। আমরা কি দেখেছি? আমরা বল দেখেছি, তারপরে গ্লোব দেখেছি, হাঁড়ি দেখেছি। এই জিনিসগুলো যেগুলো গোলাকার সেগুলো হচ্ছে স্ফিয়ার। তার একটা জিনিস কেন্দ্র স্ফিয়ারের ঠিক মাঝখানে আছে। সেই কেন্দ্র থেকে স্ফিয়ারের পরিধি পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে ব্যাসার্ধ। এই ব্যাসার্ধ জানা থাকলে স্ফিয়ার থেকে দুটো জিনিস বের করে দেবে, একটা তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং তার আয়তন। তাহলে দেখে নিই গোলক জিনিসটা কি। এই ধরো একটা গোলক, ঠিক আছে? এটা আমরা 2 ডাইমেনশনে রাখলাম, দ্বিমাত্রিক তলে, এই জন্য একটা বৃত্ত দেখাচ্ছে। কিন্তু এটা অ্যাকচুয়ালি গোলক, 2 ডাইমেনশনে 3D তো আঁকা যায় না। এবার যদি এখান থেকে সেন্টার হয়, এখান থেকে সেন্টার থেকে এর পরিধি দূরত্ব হয়েছে আর এটাকে ভালো করে বুঝতে পারবো যদি এই গোলকটাকে মাঝামাঝি কেটে নিই, অর্থাৎ অর্ধগোলক করে নিই। যেমন ধরো একটা মৌসুমি লেবুটাকে যদি মাঝামাঝি বরাবর ঠিক কাটি, দিয়ে মাঝামাঝি কাটলে হবে কি, এই বরাবর আমি ধরো কেটে নিলাম অর্ধগোলকটাকে, ঠিক আছে? তাহলে জিনিসটা হলো কি, এই আমরা আমাদের প্রতিদিনকার দেখা জিনিস, তার মধ্যে হচ্ছে কড়াই, এগুলো অর্ধগোলক, ঠিক আছে? এই অর্ধগোলকের উপরের তলটা কিন্তু বৃত্তাকার। এই বৃত্তের যেটা কেন্দ্র সেটাই হচ্ছে গোলকের কেন্দ্র। গোলকের কেন্দ্রটা গোলকের মাঝে আছে, আমরা বাইরে থেকে বুঝতে পারবো না, কিন্তু বৃত্তের কেন্দ্রটা তো বৃত্তের উপরেই আছে, যেহেতু 2 ডাইমেনশনালে। এখান থেকে এটা হচ্ছে কেন্দ্র, এখান থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব সেটাই হচ্ছে তার ব্যাসার্ধ। এখান থেকে পরিধি পর্যন্ত দূরত্বটা হচ্ছে ব্যাসার্ধ। আমাদের যদি ব্যাসার্ধ জানা থাকে তাহলে পরেই বৃত্তের দুটো জিনিস বের করে দেবে, একটা হচ্ছে আয়তন, একটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল। আবার যদি অর্ধবৃত্ত দেওয়া থাকে তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলের সাথে উপরিতলটাও ইনক্লুড করতে হবে। তো দেখে নিই সমগ্রতলের ক্ষেত্রফল। এই ফর্মুলা দুটো লিখে রাখবে। সমগ্র তলের ক্ষেত্রফল সমান 4πr² বর্গ একক এবং আয়তন সমান 4/3πr³ ঘন একক। ঠিক আছে? সমগ্র তলের ক্ষেত্রফল যদি এটা অর্ধগোলক হয় তাহলে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, এটাও লিখে নাও। অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান, এই যে অর্ধগোলক এর সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? এই যে বক্রতল আছে সেই বক্রতলের ক্ষেত্রফলটা তো বের করবো। বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে পুরো গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল যদি 4πr² হয় তাহলে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল হবে 2πr², তাহলে অর্ধেক। আর এই যে উপরে একটা বৃত্ত পেলাম, বৃত্তর ক্ষেত্রফল আমরা লিখে নেব হচ্ছে πr² বর্গ একক সমান 3πr² বর্গ একক। ব্যাস। আবার যদি বলে অর্ধগোলকের শুধু বক্রতলের ক্ষেত্রফল, উপরিতল না, যদি বলা হয় অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল তাহলে 2πr² হবে। তাহলে চলো আমরা এবার অনুশীলনীতে যাই। এই ফর্মুলাগুলো তোমরা নোট ডাউন করে রাখবে। এই 3টে ফর্মুলা মুখস্থ করলেই এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক হয়ে যাবে।
দেখো 1 নম্বর অঙ্কতে বলেছে একটি গোলক ব্যাসার্ধের দৈর্ঘ্য, গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেন্টিমিটার হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। বেশ, ব্যাসার্ধ আর সমান 10.5 সেন্টিমিটার। আচ্ছা, এটা থাক। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল, অতএব এটাকে ছোট করে নিই, 105/10 সেন্টিমিটার। 5 দিয়ে কাটবো, 5 2 10। আচ্ছা, 5 2 10, 5 1 5, 21/2 সেন্টিমিটার হলো। অতএব সমগ্র তলের ক্ষেত্রফল, তলের ফল সমান 4πr²। তাহলে 4 পায়ের মান হচ্ছে 22/7, আর হচ্ছে 21/2 ইন্টু 21/2 আর স্কোয়ার, তাহলে হচ্ছে সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটার স্কোয়ার। 7 3 21, আর কিছুতে যায় না। আচ্ছা যাই, 11 2 22, থাকলো নিচে 2, আর উপরে থাকবে 3 4 12, 12কে 21 দিয়ে গুণ, 12কে 12 2, হ্যাঁ থাকলো 1, 12 দুগুণে 24, 24 একে 25, 252কে 11 দিয়ে গুণ করলে পরে এটাই হয়। 11 দিয়ে গুণ করার নিয়ম হচ্ছে তোমরা যে সংখ্যাটা হবে সেটাকে এক ঘর এগিয়ে লিখে দেবে, ব্যাস, রাফ করার জন্য খুব সুবিধা। 2 7 7 2, ঠিক আছে, 252 হলো। আর একবার থেকে 3 4 12, 12 দিয়ে 21কে 21 কে 12 দিয়ে, 12কে 12 2, হ্যাঁ থাকলো 1, 12 দুগুণে 24, 1 25, ঠিক আছে। আচ্ছা, 2 7 7 2 সেমি স্কোয়ার। আচ্ছা ভাগ করি, 2 1 কে 2, 3 দুগুণে 6 17, 8 দুগুণে 16 17, 6 দুগুণে 12। ও আচ্ছা, এখানে তো 4 4 সাথে কেটে যেত। বেশ, আমরা কেটেই করে দিই। আমার খেয়াল নেই, এটা 4 সাথে কেটে গিয়ে 2 হতো, এখানে অ্যান্সার চলে আসতো। তাহলে দেখো 3 দুগুণে 6, 6কে 21 দিয়ে, 6কে 6, 6 দুগুণে 12, 1 2 6, 6 8 3 1 সমান 1 3 8 6 সেমি স্কোয়ার। তাহলে কি চেয়েছে, গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান, অতএব গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান 86 বর্গ সেমি। ঠিক আছে, চলে এসো নেক্সট। 2 নম্বর অঙ্কটা দেখে নিই। একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেন্টিমিটারে 17.50 টাকা হিসাবে 431.20 টাকা লেগেছে। তাহলে এখানে প্রতি বর্গ মিটারে রং করতে কত খরচ পড়েছে সেটা লিখেছে, এবং মোট কত খরচ পড়েছে সেটা লিখেছে। সেক্ষেত্রে সেখান থেকে আমরা গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফলটা পাবো। মোট খরচকে প্রতি বর্গ মিটারে খরচ দিয়ে ভাগ করব, তাহলে পরে সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে যাব। বলটির ব্যাসের দৈর্ঘ্য, ব্যাসার্ধ নয়, এখানে ব্যাসের দৈর্ঘ্য চেয়েছে। ব্যাস, তাহলে দেখে নিই। 2 নম্বর, রং করতে প্রতি বর্গ সেমিতে খরচ 10
সমান 17.50 টাকা এবং রং করতে মোট খরচ সমান 431.20 টাকা। 431.20 টাকা। বেশ, এবার দেখো, অতএব সমগ্র তলের ক্ষেত্রফল, অতএব গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল, ফর্মুলা কি? 4πr²। ঠিক আছে, লিখে দেবো যেখানে আর সমান গোলকের ব্যাসার্ধ, ব্যাস, আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ, এটাই সমান হচ্ছে 431.20 বাই 17.50। লিখে দেবো আর সমান গোলকের ব্যাসার্ধ, গোলকটির ব্যাসার্ধ, ব্যাস। বা আচ্ছা, 4 পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু r² সমান, এটা দশমিক সরিয়ে দেবো, 4, 3, 1, 2, 75। ব্যাস, একবার করে দশমিক সরিয়ে দিলাম। এবার এইগুলো ওই পাশে যাবে, বা r² সমান 4, 3, 1, 2, 7 যাবে উপরে, আর 1, 7, 5 নিচে আছে, 4 গুণিত 22 যাবে নিচে। এবার দেখো কাটবে, এটা 7 দিয়ে কেটে যাবে, 7 2 14, 3 থাকলে 35, 5 7 35, 7 2 গুণে 14, 5 7 35, সরি 7 গুণে 14, 3 5 35, 5 7 35। এবার দেখো এটা 11 দিয়ে কেটে যাবে, 11 2 22, ঠিক আছে, 11 2 গুণে 22, তাহলে হবে 11 দিয়ে কাটলে 3 11 33, ঠিক আছে, 9 11, এখানে 33 হলে 1 0 1 101, 9 11 99, 2 থাকলো 22, ঠিক আছে, 11 2 গুণে 22। আচ্ছা, এটা আবার 2 দিয়েও যাবে, 1 9 2 গুণে 18, 12 6 2 গুণে 196, নিচে 4 25 যাবে না, 196 দেখি যায় কি, 4 দিয়ে যাবে 196, 4 4 16, 36, 4 9 36, r² সমান 49/25, বা r সমান 7/5। এটাকে আমরা দশমিকে যদি প্রকাশ করি তাহলে 5 1 কে 5, দশমিকে আছে যেহেতু, 6 7 20, 4 5 20, 1.4। অতএব ব্যাসার্ধ সমান 1.4। অতএব গোলকটির, আচ্ছা বলটির ব্যাস সমান 2r সমান 2 গুণিত 0.4 সেন্টিমিটার, 2.8 সেন্টিমিটার। এই গেল 2 নম্বর অঙ্কটি। এখানে দেখো প্রতি বর্গ সেন্টিমিটারে কত খরচ, 1 বর্গ সেন্টিমিটার যেটা খরচ, এবং পুরো রং করতে যেটা খরচ সেটা দিয়ে আছে। তাহলে পুরো রং করতে যেটা খরচ সেটাকে যদি 1 বর্গ সেন্টিমিটারের খরচ দিয়ে ভাগ করি, তাহলে কত বর্গ সেন্টিমিটার তার সমগ্র তলের ক্ষেত্রফল সেটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে চলে এসো নেক্সট প্রবলেমে। এখন 3 নম্বর অঙ্কতে দেখো, স্কুলে শর্ট পাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য, এখানে ব্যাসার্ধ নয়, ব্যাস দেওয়া আছে 7 সেমি, ব্যাসার্ধ 7/2 সেন্টিমিটার হবে। বলটিতে কত ঘন সেমি লোহা আছে হিসাব করে দেখি, ব্যাস। তাহলে এখানে ব্যাস বলে দেওয়া আছে 7 সেমি, ব্যাসার্ধ পেয়ে যাবো 7/2 সেমি।
আচ্ছা, শর্ট পার্ট বলতে বলতে তোমরা হয়তো নিশ্চয়ই খেলেছো, একটা লোহার নিরেট বল থাকে, এইরকম করে কে কতটা ছুটতে পারে সেটাই তার পরিমাণ, যে হাইয়েস্ট ছুটবে সে জিতবে। হ্যাঁ, এটাই খেলার নিয়ম। তো সেই শর্ট পার্ট বলটা নিরেট লোহা দিয়ে তৈরি, তাতে কতটা লোহা আছে, তার আয়তন কতটা, সেটা আমাদেরকে বের করতে হবে। তিনি বলটির ব্যাসার্ধ সমান 7/2 সেন্টিমিটার, অতএব বলটির আয়তন সমান 3.5 π r³ ঠিক আছে। 4/3 22/7 আর হচ্ছে 7/2 সেমি কিউব। আচ্ছা, এটা 4 গুণিত 22 গুণিত 7 গুণিত 7 গুণিত 7, মানে নিচে আছে 3 গুণিত 7 গুণিত 3টে 2 গুণ করে 8 হয়, বেশ। আচ্ছা, এবার সেমি কিউব 4 2 8 2 11 22, বেশ হলো 7 7 কেটে গেল। এবার 49কে 11 দিয়ে গুণ, 49কে 11 দিয়ে গুণ করলে ডাইরেক্ট এরকম লিখে দিতে পারি আমরা, 9 4 9 13, 4 1 5, 539, একে 3 দিয়ে ভাগ, 539/3 সেমি কিউব। আচ্ছা, 3 1 3, 2 23, 3 7 21, 2 29, 3 9 27, 28 2 এর 3 সেমি কিউব। অতএব কি চেয়েছে, কত ঘন সেমি লোহা আছে চেয়েছে, বলটিতে কত ঘন সেমি লোহা আছে। অতএব বলটিতে 179/2 ঘন সেমি লোহা আছে, ব্যাস হয়ে গেল। এই 3 নম্বর অঙ্কটা কত সহজ অঙ্ক। এবার চলে এসো পরের অঙ্কতে। এবার দেখবো আমরা 4 অঙ্কটি। 4 অঙ্কতে কি বলা হয়েছে, 28 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করি। ঠিক আছে, 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক আছে, সেটা জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করতে হবে। তাহলে যদি জলে আমরা সম্পূর্ণভাবে নিমজ্জিত করি, আমরা জানি যে জল ভর্তি কোনো পাত্রে, পুরোপুরি একবার কানায় কানায় জল ভর্তি আছে, সেই রকম পাত্রে যদি আমরা কোনো পদার্থকে কোনো বস্তুকে যদি আমরা নিমজ্জিত করি, সে বস্তু সম্পূর্ণ নিমজ্জিত করলে সেই বস্তুর যেটা আয়তন, সেই পরিমাণ জল সে অপসারিত করবে। তাহলে যতটা জল অপসারিত করছে সেটা হচ্ছে বস্তুর আয়তন। তাহলে 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস এবং তার আয়তন চাইছে। কের তো সমান 28/2 সেন্টিমিটার সমান 14 সেন্টিমিটার। অতএব আয়তন সমান 4/3 π/r³। আচ্ছা, 4/3 হলো, পায়ের মান হচ্ছে 22/7, r³ 3টে 14, 14 গুণিত 14 গুণিত 14, আচ্ছা 7 2 14, বেশ। এবার গুণ করে দিই, 14 14 196, 14 আর 14 গুণ করলে 196। এবার এর সাথে 196 সাথে কি গুণ করবো, 7 গুণে 8 আর 22 থেকে 2 নিয়ে নিচ্ছি আমরা। দেখো, এই ক্যালকুলেশন করার জন্য তোমরা যত বেশি তোমাদের নামটা আয়ত্তে থাকবে তত ক্যালকুলেশন সহজ হবে। 2 আর 4 গুণ করে 8, 8-এর সাথে এই 22-এর 2 নিয়ে নিচ্ছি আমরা, পড়ে থাকবে 11, 11 দিয়ে গুণ করে সহজ হবে।
8 8 দুগুণে 16, এর সাথে 16 গুণ করবো। 6 6 36, 6 3 থাকলো হাতে, 6 9 54, 54 3 57, 7 হাতে গেলো 5, 6 কে 6 5 11, 196, 6 13, 9 10 11, 2 1 3, এটাকে ঘুরিয়ে লিখবো 3 1 3 6 6 9 4 4 3, এটা হচ্ছে সেমি স্কোয়ার, বর্গ সেমি, এটা লিখবো। তাহলে 3 4 4 9 6 বাই 3 সেমি স্কোয়ার, এটা 3 দিয়ে ভাগ করবো, 3 1 3 3 1 3 14, 3 4 12, তার 24, 2 আর 9 29, 3 9 27 28 29 26, 3 8, হ্যাঁ 3 8 24, 25 26, 2 থাকলো দশমিক দিয়ে, 3 6 18, 19 20, 3 6 18 সেমি স্কোয়ার। অতএব কি চেয়েছে, গোলকটি কতটি জল অপসারিত করবে। অতএব গোলকটি 11498.66 ঘন সেমি জল অপসারিত করবে। এই গেল 4 নম্বর অঙ্ক। চলে এসছো পরের অঙ্কতে। 5 নম্বর অঙ্ক কি বলছে দেখো, কোনো গোলকাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলে বেলুনটির পূর্বে ও পরের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করি। বেশ, প্রথমে একটা বেলুন ছিল, ওটা ছোট ছিল, যার ব্যাসার্ধ ছিল, প্রথম বেলুনটার ব্যাসার্ধ ছিল 7 সেন্টিমিটার, এবং পরের বেলুনটা ফুলে আর একটু বড়ো করা হলো, ওই বেলুনটাকে ফুলে বড়ো করা হলো, তখন তার ব্যাসার্ধ হলো 21 সেন্টিমিটার। আগের এবং পরের তোমার সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করতে হবে। দেখো বেলুনটির আগের লিখি, আগের ব্যাসার্ধ R1, স্মল আর লিখে দিই, স্মল আর সমান 7 সেন্টিমিটার, এবং বেলুনটির পরের ব্যাসার্ধ আর সমান 21 সেন্টিমিটার। অতএব বেলুনটির আগের ও পরের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত, বেলুনটির আগের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত সমান, দেখো আগে কি ছিল, বেলুনটার 4 পাই আর স্কোয়ার হলো, আর পরে হলো 4 পাই আর এর স্কোয়ার। এবার মানটা বসিয়ে দেবো। আচ্ছা, এখান থেকে 4 পাই কেটেই দিই, তাহলে সহজ হয়ে যাবে। স্মল আর স্কোয়ার মানে 7 গুণিত 7, আচ্ছা সেমি স্কোয়ার, আর বড় আছে 21 গুণিত 21, সেমি স্কোয়ার কেটে দিই, 7 3 21, 7 3 21 সমান 1/9 সমান 1:9। ব্যাস, এই গেল একদম সহজ অঙ্ক। চলে এসো পরের অঙ্কতে। এবার দেখো
6 অঙ্কটি, অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127.2 বর্গ সেমি পাত লেগেছে। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। আচ্ছা, অর্ধগোলাকৃতি যদি বাটি তৈরি করা হয় তার কতটা পাত লাগবে, তার যে সমগ্র তল আছে সেই সমগ্র তলের ক্ষেত্রফল, কিন্তু উপরিতল নেই। তাহলে এটার সাথে অর্ধগোলাকৃতি পাতের তোমার ক্ষেত্রফলটা বের করবো, সমগ্র তলের ক্ষেত্রফল দিয়ে এটার সাথে এটা সমান করে দিলে পরেই অঙ্কটা আমাদের বেরিয়ে আসবে। চেয়েছে ব্যাসের দৈর্ঘ্য, ধরে নিই ধরি অর্ধ গোলাকৃতি বাটির ব্যাসার্ধ সমান আর সেন্টিমিটার। অতএব অর্ধগোলাকৃতি বাটির সমগ্র তলের বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল সমান 2πr² সেমি স্কোয়ার। শর্তানুসারে এটা সমান ওটা সারে 2πr² সমান কত আছে, 127.2/7 বা 2 গুণিত 22/7 গুণিত r² সমান এটাকে 7 7 49 আর 2 51 1 হাতে থাকলো 5, 7 গুণ 14, 14 আর 5 19 9 হাতে থাকলো 1, 7 কে 7 1 8/7 বা r² সমান 891/7, উপরে গেল 7, নিচে গেল 2 গুণিত 22। আচ্ছা 7 7 চলে গেল, 2 দিয়ে 11 দিয়ে 11 দুগুণে 22, এটা 11 দিয়ে যাবে, 8 11 88, 8 1 8, 11 কে 11 ব্যাস, বা r² সমান 81/4 বা r সমান 81/4 সমান 9/2। দেখো এখানে প্লাস মাইনাস হবে না, কারণ হচ্ছে ব্যাসার্ধ তো ঋণাত্মক হতে পারে না, তাই না? ব্যাস হলো, এখানে ব্যাসার্ধ হচ্ছে 9/2, চেয়েছে কি ব্যাস। অতএব বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য সমান 2 × 9/2 সেন্টিমিটার সমান 9 সেন্টিমিটার। এই গেল 6 নম্বর অঙ্ক। চলে এসো পরের অঙ্কতে, চলে এসো। এবার দেখি নিই আমরা 7 নম্বর অঙ্কটি। একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেন্টিমিটার। ওই গোলাটিতে কত ঘনসেমি লোহা আছে, তার মানে গোলাটির আয়তন চেয়েছে, তা হিসাব করে লিখি এবং ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করি। তাহলে দুটো জিনিস বের করতে হবে, আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য লিখে দিই, লোহার গোলার দের দৈর্ঘ্য সমান 2.1 সেন্টিমিটার। অতএব লোহার গোলার আয়তন সমান 4/3πr³ 3.5 22/7 r³ 2.1 × 2.1 × 2.1 সেমি কিউব, ঠিক আছে। আচ্ছা 3 7 21, এটা 0.1 হবে, ঠিক আছে। এবার দেখো দশমিক রাখবো না আমরা,
এক ঘর, দু ঘর, তিন ঘর, তিন ঘর দশমিক জন্য নিচে একটা, দুটো, তিনটে শূন্য দিয়ে দিলাম, ব্যাস, দশমিক উপরে আর নাই। ঠিক আছে, ক্যালকুলেশন করা আমাদের সুবিধা হবে। তাহলে 21 আর 21 গুণ করবো, এর সাথে 88 গুণ করবো। 21 আর 21, 21 21 গুণ করে হবে 441, 20 20 400, 21 21 441, ব্যাস। 21 স্কোয়ার তোমরা মনে রাখবে। একে গুণ করবো 88 দিয়ে, 8 দিয়ে, 8 দিয়ে গুণ করলে হবে 8 একে 8, 4 8 32, 2 হাতে থাকলো 3, 4 8 32, 3 35। এটাকে এক ঘরে গিয়ে দাও, 3 5 2 8, যোগ করে দাও 8, 8 2 10 শূন্য, হাতে থাকলো 1, 5 6 7, 1 8, 5 আর 3 8, 3 লিখবো 38808 সেমি কিউব। অতএব এটা 3 ঘর দশমিক এগিয়ে দাও, 38.38.808 ঘন সেমি। সেমি কিউব মানে ঘন সেমি। অতএব গোলার ব্যাসার্ধ, গোলার আয়তনটা বেরোলো। এবার গোলার সমগ্র তলের ক্ষেত্রফল, তলের ক্ষেত্রফল সমান 4 পাই আর স্কোয়ার। এবার 4 পাই মানে হচ্ছে 22/7, আর 2.1 ইন্টু 2.1 সেমি স্কোয়ার আছে 7, 3 7 21, 0.3। এবার এটাকে 21কে 3 দিয়ে আবার সেরকম করে নিচে 2 ঘর দশমিক মানে 100 দিয়ে রাখলাম আগে, 21কে 3 দিয়ে, তাহলে হচ্ছে 63, 3 21 63, 63কে 88 দিয়ে, 22 4 88, 8 3 8 24 4, 6 8 48, 49 50, 504 504, 5544, 55 সরি এখানে দশমিক বসবে না, 44 সেমি স্কোয়ার সমান 55.44 বর্গ সেমি। ওকে, এবার তোমরা লিখে রাখতেই পারো, উত্তরটা লিখে দিতে পারো, না লিখে দিলেও অসুবিধা নেই, লিখে দিই আমরা। লোহার গোলার আয়তন, লোহার আচ্ছা গোলার মধ্যে 38.808 ঘন সেমি লোহা আছে, এবং গোলাটির সমগ্র তলের ক্ষেত্রফল এবং গোলাটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান 5.44 বর্গ সেমি। ঠিক আছে, এই গেল তোমাদের 7 নম্বর অঙ্ক। চলে এসো পরের অঙ্কতে। এবার দেখো 8 নম্বর অঙ্কটা দেখে নি। একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য, এখানে ব্যাস বলে দিয়েছে 14 সেন্টিমিটার, এই গোলকটিকে গলিয়ে 3.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে। তাহলে প্রথমে কি করব, যে বড় গোলকটা আছে যেটা ব্যাস হচ্ছে 14 সেন্টিমিটার, সেটা আয়তনটা বের করব, এবং ছোট গোলকগুলোর তোমার আয়তন বের করবো। যে বড় গোলকের আয়তনকে ছোট গোলকের আয়তন দিয়ে ভাগ করে দিলে আমার সংখ্যাটা পাওয়া যাবে। তাহলে চলো দেখে নিই। বলেছে সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য। 8 নম্বর, বড় কের ব্যাসার্ধ, ব্যাস বলে দিয়েছে, আমরা ব্যাসার্ধ নেব, সমান
14/2 সেন্টিমিটার সমান 7 সেন্টিমিটার। সেন্টিমিটারে আছে? হ্যাঁ, ঠিক আছে। অতএব বড় গোলকের আয়তন সমান 3.5 আর কিউব সমান 3.5 আর এর জায়গায় লিখবো আমরা 7 কিউব সেমি কিউব। ঠিক আছে। এবার ছোট গোলকের ব্যাসার্ধ সমান 3.5 সেন্টিমিটার। আচ্ছা, এটাকে ভগ্নাংশ করে নিই। 35/10 সেন্টিমিটার কেটে দিয়ে 5 7 5 2 7/2 সেন্টিমিটার। ঠিক আছে। অতএব ছোট গোলকের আয়তন ব্যাসার্ধটা স্মল আর লিখে দিই, স্মল আর সমান 4/3 পাই আর কিউব সমান 4/3 পাই। 4/3 পাইয়ের মানটা আমরা বোঝাচ্ছি না, ওরা তো কেটে যাবে। আর হচ্ছে 7/2 এর কিউব সেমি কিউব। এবার কটা ছোট গোলক পাওয়া যাবে সেটা বের করতে হবে। অতএব গোলক তৈরি করা যাবে। অতএব ছোট গোলকের সংখ্যা সমান বড় গোলকের আয়তনকে ছোট গোলকের আয়তন দিয়ে ভাগ। 4/3 পাই 7 কিউব সেমি কিউব। 4/3 পাই 7/2 এর কিউব সেমি কিউব। আচ্ছা, সেমি কিউব 4/3 পাই কেটে গেল। ঠিক আছে। আচ্ছা, হলো। এবার হচ্ছে উপরে 7 কিউব, নিচে 7 কিউব, আর এই 2 কিউবটাও চলে যাবে উপরে 2 কিউব। 7 কিউব কেটে গেল। 2 কিউব মানে হচ্ছে 8 সমান 8। তাহলে কটা এরকম ছোট গোলক পাওয়া যাবে? অতএব 8টি ছোট নিরেট গোলক পাওয়া যাবে। অতএব 8টি নিরেট ছোট গোলক পাওয়া যাবে। ব্যাস, এই গেল 8 নম্বরের অঙ্ক। তাতে উত্তর বেরিয়েছে 8। ঠিক আছে, চলে এসো পরের অঙ্কতে। এবার দেখুন 9 নম্বর অঙ্কটিতে কি বলেছে। 3 সেমি 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট তামার গোলককে গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি। বেশ, তাহলে 3 4 আর 5 সেমি দৈর্ঘ্যের ছোট ছোট 3 রকম সাইজের তামার নিরেট গোলককে গলিয়ে একটা বড় গোলক তৈরি করেছে। সেই গোলকটার তোমার কি করতে হবে, আয়তনটা প্রথমে বের করতে হবে। সেই আয়তন আর 3টে গোলকের মোট আয়তন যোগ করতে হবে, সেখান থেকে বড় গোলকের ব্যাসার্ধটা আমরা পেয়ে যাব। তাই করি। 9 নম্বর, 3 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট গোলকের আয়তন সমান 3.5 পাই 3 কিউব সেমি কিউব। ওকে, এইরকমই লিখে দেবো। 4 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট গোলকের দৈর্ঘ্য, আমার লেখা ভুল হলো, 4 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট, ঠিক করে লিখি। 4 সেমি ঘের
ব্যাসার্ধ তো বিশিষ্ট বিশিষ্ট নিরেট গোলকের আয়তন সমান 3.5 পাই 3³ সেমি কিউব। এরকমই 4 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন সমান 3.5 পাই 4³ সেমি কিউব। 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন সমান 3.5 পাই 5³ সেমি কিউব। এবার তিনটেকে যোগ করে দিই, অতএব 3টি গোলকের মোট আয়তন, লাইনটা কার্ভ হয়ে গেল, তিনটি গোলকের মোট আয়তন সমান, আচ্ছা দেখো এখানে 3.5 পাই আমরা কমন নিয়ে নেব, 3টা থেকে আছে 3.5 পাই কমন নিয়ে ভিতরে হবে 3³ প্লাস 4³ প্লাস 5³ সেমি কিউব। এবার যে বড় নিরেট গোলকটা তৈরি করা হলো সেটার ব্যাসার্ধ আমরা ধরে নেব আর। সরি, ধরি বড় নিরেট গোলকের সমান আর সেন্টিমিটার। অতএব শর্তানুসারে এর যে আয়তন সেটার সাথে এটা সমান করব, লিখেই দিই। অতএব বড় নিরেট গোলকের আয়তন সমান 3.5 পাই আর কিউব সেমি কিউব। এইটার সাথে এটা সমান করব আমরা, শর্তানুসারে 3.5 পাই আর কিউব সমান 3 পাই 3³ প্লাস 4³ প্লাস 5³ এবার দেখো 3.5 পাই 3.5 পাই বোথ সাইড আমরা ক্যান্সেল আউট করে দিব, শুধু এখানে লিখবো r³। এটা এই পাশে নিয়ে গিয়ে বাই আকারে লিখবো, দিয়ে উপর নিচে কাটাকুটি করলেও হবে, করলে তোমরা করতে পারো, একটা লাইন বাড়বে। দেখো আর এটা হচ্ছে 3³ হচ্ছে 27, 4³ হচ্ছে 464, 5³ হচ্ছে 125। এই তিনটেকে আমরা যোগ করি, 125, 64, 27, 4 5 9, 9 সাথে হচ্ছে 16, 6, হ্যাঁ থাকলো 1, 6 আর 4 10 আর 1 11, 1 2 216, 216 হচ্ছে 6 কিউব আর কিউব সমান 216 বা আর সমান কিউব রুট অফ 216 বা আর সমান 6। অতএব বড় গোলকটির ব্যাসার্ধ সমান বড় নিরেট তামার গোলকটির ব্যাসার্ধ সমান 6 সেন্টিমিটার। এই গেল তোমাদের 9 নম্বর অঙ্ক। চলে এসো পরের অঙ্কতে। এবার দেখো 10 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি অর্ধ গোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমিটার,
গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটার, এখানে বর্গমিটার বলেছে আর ওইটা দিয়ে আছে ডেসিমিটারে, বেশ এককের পার্থক্য আছে, এটা চেঞ্জ করতে হবে। প্রতি বর্গমিটারে 35 টাকা হিসাবে কত টাকা খরচ পড়বে। ঠিক আছে, তাহলে আমরা গম্বুজের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 10টা। অর্ধগোলাকৃতি গম্বুজ হচ্ছে ধরো এরকম, এই জিনিসটা, এটার ব্যাসার্ধ দিয়েছে 42 ডেসিমিটার, এটার ব্যাস হবে তাহলে 21 ডেসিমিটার, আর ব্যাস এটা ডেসিমিটার থেকে যদি মিটারে নিয়ে আসি 2.1 মিটার হবে, কারণ হিসাবটা মিটারে দেওয়া আছে। গম্বুজটির অর্ধ গোলাকৃতি গম্বুজটির ব্যাসার্ধ সমান 42/2 ডেসিমিটার সমান 21 ডেসিমিটার হয়েছে। তাহলে 2.1 মিটার হয়েছে। এবার আমরা গম্বুজটির বক্রতলের ক্ষেত্রফল বের করব। অতএব অর্ধ গোলাকৃতি গম্বুজটির বক্রতলের ক্ষেত্রফল, বক্রতল দেখো নিচের দিকটা তো মাটিতেই আছে, এটা তো রং করতে হবে না, শুধু উপরের বক্রতল, বক্রতলের ক্ষেত্রফল সমান 2πr², 2 × 22/7 × r² 2.1 মিটারের স্কোয়ার, বর্গমিটার। আচ্ছা, এটা কাটলে 0.3 থাক, এটাকে নিচে দশমিক তুলে 100 করে দিই, আর 3 × 21 = 63, 44 × 63 মিটার স্কোয়ার। এটা আমরা হিসাব করব না, পরে একবার হিসাব করব। এখন 1 বর্গ মিটারে রং করতে খরচ সমান 35 টাকা। অতএব 44 × 63/100 বর্গ মিটারে রং করতে খরচ সমান 35 × 44 × 63/100 টাকা। তোমরা এখানেও হিসাব করে নিতে পারতে, কিন্তু এখানে হিসাব করলে একটু সহজ হবে, এখানে কাটাকাটির ব্যাপার আছে। এখানে 5 দিয়ে 5 7 35, 5 20 2 দিয়ে কাটবো, 10 রাখবো। হ্যাঁ, 10 রাখলে একটু সুবিধা হবে। নিচে 2 দিয়ে যদি কাটি তাহলে এটা 22, এটা আছে 10। এবার 7 × 14, 14 সাথে 63, 22 থেকে আমরা 2 নিয়ে সাথে সাথে গুণ করবো, 14, 14 সাথে 63 আমরা গুণ করব, 63 সাথে 14, 3 × 4 = 12, 4 × 6 = 24, 25, 63, 2 8 8, এটাকে এক ঘর এগিয়ে লিখবো, 8 8 2, 2 0 8 16 17 7, হাতে গেলো 1 9 সমান 9 7 0 2/10 টাকা। এবার 10-এর জন্য দশমিক দিয়ে দেবো, 970.20 টাকা। টাকা পয়সা যদি করে নিই আমরা, 970 টাকা 20 পয়সা। ওকে, তাহলে লিখে দেবো উত্তরটা। অর্থাৎ গম্বুজটির রং করতে কি চেয়েছে, গম্বুজটির উপরিতল রং করতে
গম্বুজটির উপরিতল রং করতে 970 টাকা 20 পয়সা লাগবে। ঠিক আছে, এই গেল 10 নম্বর অঙ্ক। চলে এসো পরের অঙ্কতে। এবার দেখো 11 নম্বর অঙ্কটাতে কি বলা হয়েছে, একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে, ব্যাসার্ধ বলেছে 21 সেন্টিমিটার, একটা 17.5 সেন্টিমিটার হয়েছে। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত নির্ণয় করি। আচ্ছা বেশ, তাহলে গোলক দুটির ব্যাসার্ধ লিখে তাদের সমগ্রতলের ক্ষেত্রফলটা বের করব। তাহলে যতটা ক্ষেত্রফল ততটাই পাত লেগেছে, এবং সেইগুলো বের করে আমরা অনুপাত করে দিলে আমরা পেয়ে যাব প্রথম গোলকটির। আচ্ছা বেশ, 21 আর 17.5 সেন্টিমিটার। প্রথম গোলকটির ব্যাসার্ধ সমান 21 সেন্টিমিটার। অতএব প্রথম গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান, সমগ্র ক্ষেত্রফল কি হবে, 4 পাই 21 স্কোয়ার, 21 স্কোয়ার সেমি স্কোয়ার, এবং দ্বিতীয় গোলকটির ব্যাসার্ধ সমান 17.5 সেন্টিমিটার। এটাকে ভগ্নাংশে আসবে, হ্যাঁ, 175/10 সেন্টিমিটার। 5 দিয়ে 10, 5 3 15, 25 35 সমান 35/2 সেন্টিমিটার। অতএব দ্বিতীয় গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান 4 পাই গুণিত 35/2 এর হোল স্কোয়ার সেমি স্কোয়ার। এখন গোলক দুটির সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত। এখন গোলক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত সমান, প্রথমটা হচ্ছে 4 পাই গুণিত 21 স্কোয়ার সেমি স্কোয়ার, 4 পাই গুণিত 35/2 স্কোয়ার সেমি স্কোয়ার। বেশ, আচ্ছা 4 পাই সেমি স্কোয়ার 21 গুণিত 21 নিচে, 35 গুণিত 35, আর এই দুইটা নিচে ছিল, নিচে ছিল, চলে যাবে উপরে, তাহলে 2 2 4। আচ্ছা এবার কাটবো 7 দিয়ে, 3 7 21, 5 7 35, 3 7 21, 5 7 35, আর কিছু হবে না। 3 3 9, 4 9 36, 5 5 25 সমান 36:25। এবার উত্তরটা লিখে দেবো। কি বলেছে, গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত, অতএব ধাতুর পাতের অনুপাত গোলক
দুটি তৈরি করতে প্রয়োজনীয় ধাতুর পাতের অনুপাত সমান 36:25। তাহলে এইগুলো তোমাদের 11 নম্বর অঙ্ক। আজকের জন্য এই পর্যন্তই। সঙ্গে থাকবে, দেখতে থাকবে। দেখার জন্য ধন্যবাদ। বাই।